আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আজকের ক্লাসটিতে আমি কি করব, ফিজিক্স ফার্স্ট পেপার যতগুলো চ্যাপ্টার পারা যায় এক ক্লাসে শেষ দিয়ে দেবো। শেষ কিভাবে দেবো বলতে গেলে যে অনেক ডিটেলসে অনেক ম্যাথ করব এমন না, কিন্তু কি করব জাস্ট তোমাদের একটা চ্যাপ্টারে ফার্স্ট থেকে লাস্ট কি কি টপিক আছে, কি কি সূত্র আছে বলতে পারে একটা ওভারভিউ দিয়ে দেবো। ধরো পরীক্ষার আগের রাতে তুমি কি করবা, এই ক্লাসটা দেখে গেলে তোমার একটা মানে কি বলে মাথায় এসে যাবে কোন চ্যাপ্টারে কোন জায়গায় কি সূত্র ছিল। আজকে বড় বড় ম্যাথও করাবো না, প্লাস ধরে নেব তোমরা পারো, পরীক্ষার আগের রাত বা লাস্ট মোমেন্টে তোমরা এই এই ক্লাসটা দেখতেছো, এইভাবে ধরে নিয়ে আমি ক্লাস শুরু করব। তো ইজি চ্যাপ্টারগুলো ধরবো, কেন পরীক্ষার আগের রাত্রে সবাই ভারী চ্যাপ্টারগুলো নিতে পারে না। তো ধরো ভেক্টর, কাজ ক্ষমতা, শক্তি, মহাকর্ষ, পদার্থের গাঠনিক ধর্ম, আদর্শ, পর্যায়বৃত্ত, নিউটনের বলবিদ্যা অনেকেই মানে অনেকের কাছে কঠিন লাগে। তো ধরো শুরু করি ভেক্টর দ্বারা। আজকে ওয়ান শট, কিন্তু এখানে কিন্তু ইন ডিটেলসে পড়াবো না, জাস্ট ওভারভিউ। ধরো ভেক্টর, ভেক্টর লব্ধি, ফার্স্ট টপিকটা কি লব্ধি। লব্ধি নির্ণয় শুধু সবাই তোমরা জানো। ধরো একটা ভেক্টর পি, একটা ভেক্টর কিউ, এদের মধ্যবর্তী কোণ থিটা। এখন বলছে এদের লব্ধি কত, আর ইজ ইকুয়ালস টু পি প্লাস কিউ। এই আর এর মান বের করতে বলে সূত্রটা কি, রুট ওভার অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos এটা আলফা দিয়ে, cos আলফা। এই সূত্র তোমরা সবাই জানো আশা করি। তো এছাড়াও ধরো এই যে এদের লব্ধিটা এদের কর্ণ বরাবর ক্রিয়া করবে। ধরো এই কর্ণের সাথে পি এর সাথে থেটা কোণ করে আছে, থেটা পি। তো এই ক্ষেত্রে এই থেটার মান কিভাবে বের করবা, থেটা ইজ ইকুয়ালস টু টেন ইনভার্স। আগে দেখো যার সাথে কোণ সে নিচে একা, থেটার পি এর সাথে কোণ, তারপর কি কিউ সাইন এদের মধ্যবর্তী কোণ আলফা, কিউ কস আলফা। তো এটা কি ছিল, থেটা পি এর সাথে নিয়েছে এটা। ধরো এখন তোমাকে পি এর সাথে না নিয়ে কিউ এর সাথে নিতে বলবো, থেটা কিউ, যে রোধিটা কিউ এর সাথে কত কোণ করে আছে। তো সেক্ষেত্রে কি করবা, সেম ধরো থেটা কিউ ইজ ইকুয়ালস টু টেন ইনভার্স, যার সাথে অ্যাঙ্গেল সে নিচে সিঙ্গেল, অ্যাঙ্গেল কার সাথে, কিউ এর সাথে, তো কিউ নিচে একা বসবে, প্লাস পি সাইন আলফা, আর নিচে কত পি কজ আলফা। এটা হচ্ছে আমাদের লব্ধি রেটের যা যা ম্যাথ আছে, মানে এইগুলো এই লব্ধির ভিতরে তোমার হয়ে যাবে। তারপর একটা কথা, ফিজিক্সে কিন্তু মানে ফিজিক্স না, ভেক্টরে ভেক্টর বিয়োগটা কিভাবে করে দেখো। ধরো এই ক্ষেত্রে তো এই সূত্রতে করে ফেললা, কিন্তু ভেক্টরে তো ডাইরেক্ট কোনো বিয়োগ হয় না, ভেক্টর বিয়োগ ভেক্টর যোগের মাধ্যমে করতে হয়। কিভাবে, এখানে ধরো ভেক্টর বিয়োগ তোমাকে করতে বললো যে পি মাইনাস কিউ, এই ভেক্টর সমান কত, এটা কিভাবে বের করবা, এটা একবারে ইজিলি পি ভেক্টর প্লাস মাইনাস কিউ ভেক্টর, মানে কিউ ভেক্টরটাকে উল্টিয়ে দিলে, মানে কিউ ভেক্টরের অপোজিট ভেক্টর দিয়ে তুমি এই দুইটার বিয়োগফল বের করতে পারবা। তো एग्जांपल যদি দেখাই, ধরো তোমাকে বলে দিল, আচ্ছা এইটাই দেখে, এখানেই দেখে তোমাকে এই দুইটাই বিয়োগ করতে বললো, বললো যে বিয়োগফল নির্ণয় করো, আর আর দিয়ে দেখাই এদের বিয়োগফল, বললো যে পি মাইনাস কিউ, কিভাবে করবা, পি প্লাস মাইনাস কিউ। আর মাইনাস কিউ কিভাবে করবা, মানে অপোজিট, কিউ এর অপোজিট ভেক্টর, জাস্ট এটা উল্টিয়ে দেবে। হ্যাঁ, এটা যেভাবে আছে বিপরীত সাইডে এনে দেবে, তাহলে উল্টে যাবে। ধরো এই যে পি কিউ, এই হলো তাদের চিত্রটা, কিউ আর এদের মধ্যবর্তী কোণ কত আলফা, জাস্ট কিউটাকে উল্টে দিলে কি হবে, এই যে এটা হচ্ছে অপোজিট কিউ, মাইনাস কিউ ভেক্টর। সেম এখন সূত্র, যে রুট ওভার অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos, এই ক্ষেত্রে আলফার মানটা চেঞ্জ হবে। দেখো এতক্ষণ এই দুইটার মাঝের কোণ কত ছিল, আলফা। এখন আমাদের দেখতে হবে এই দুইটার মাঝের কোণ কত। দেখো এই সম্পূর্ণটা 180 ডিগ্রি, তাহলে এই কোণটা হবে 180 মাইনাস আলফা।
180 মাইনাস আলফা, 180 মাইনাস আলফা। তাহলে তুমি বিয়োগ বের করতে পারো। দেখো এইভাবে করা যে কথা, আর তুমি যদি এই জায়গায় চিহ্ন চেঞ্জ করে করো একই রেজাল্ট আসবে, বাট এটা সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে। ওই কথা। তো ভেক্টর লব্ধি আমরা এক নিমেষে লব্ধি দেখে পেলাম। তারপর ভেক্টর বিভাজন, এটা কি বিভাজন, বিভাজনটা একটু দেখিয়ে দিই। ধরো এটা একটা ভেক্টর আর এটা হচ্ছে y অক্ষ, এটা হচ্ছে x অক্ষ। এখন এটা x অক্ষের সাথে থিটা কোণ করে আছে, তো এর উপাংশ দিতে কত হবে r cos থিটা, r cos থিটা, এই যে এতটুকু r cos থিটা। আর এই y অক্ষ বরাবর উপাংশ কত হবে r sin থিটা, এতটুকু r sin থিটা। এখন মনে রাখবা যেদিকে থিটা সেদিকে cos। এখন অনেকে বলবে যে তোমার x এর এই x অক্ষ বরাবর cos, y অক্ষ বরাবর sin, এরকম না। ধরো তুমি যদি এইভাবে ধরো, হ্যাঁ, আর তুমি এবার থিটা এই দিকে নাও, তাহলে তুমি কি তখন এই বরাবর হবে আর cos থিটা, বিপরীত সাইড কি এই বরাবর উপাংশ হবে আর sin থিটা। এবার তুমি ভেক্টর বিভাজন একবারে ইজিলি করতে পারো। জাস্ট একটা রুলস মাথায় রাখবা, তুমি যেই দিকে থিটা নিবা ওই দিকে cos রাখবা, তাহলে তোমার কোনো ঝামেলা নাই। আর cos থিটা বিপরীত সাইডে আর sin থিটা। শেষ শেষ শেষ। পরবর্তী ধরো নদী নৌকাটা এক সিরিয়ালে শেষ করবে। নদী নৌকার অঙ্ক। নদী নৌকার কিরকম, ধরো তিনটা কেস। ফার্স্ট কেসে তোমাকে বলবে, হ্যাঁ, একবার বলবে তোমাকে সোজা সুজি নদী পার, সোজা সুজি নদী পার হতে বলবে, অথবা সর্বনিম্ন দূরত্বে নদী পার। সেক্ষেত্রে কি একটা নদী, এদের মধ্যবর্তী দূরত্ব ডি, মানে প্রস্থ ডি, এখানে বি বিন্দু, এখানে এ বিন্দু, তোমাকে বলবে যে সোজাসুজি নদী পার হতে হবে। তো এইদিকে হচ্ছে স্রোতের বেগ ইউ, ইউ ইজ ইকুয়াল টু স্রোতের বেগ, আর তুমি এইদিকে অ্যাঙ্গেল করে বি বেগে রওনা হবে। এটা কি সাঁতারুর বেগ, আর তুমি এই রওনা করবা আলফা কোণ করে। এই ক্ষেত্রে তোমাকে ফার্স্ট কোশ্চেন করবে যে কত কোণে রওনা হতে হবে। ডাইরেক্ট সূত্র আলফা ইজ ইকুয়াল টু cos ইনভার্স মাইনাস ইউ ডিভাইডেড বাই বি। এটা ফার্স্ট সূত্র কি cos ইনভার্স মাইনাস, মনে রাখবো উপরে হচ্ছে স্রোতের বেগ, নিচে হচ্ছে সাঁতারুর বেগ বা নৌকার বেগ, যেটাই বলো। কি যেন বলতে নিয়েছিল, হ্যাঁ লিখে দিই, cos ইনভার্স মাইনাস উপরে হচ্ছে স্রোতের বেগ আর নিচে হচ্ছে সাঁতারু। এটা ডাইরেক্ট এক লাইনে, এমসিকিউ আসলে কোনো কথা নাই, cos ইনভার্স মাইনাস ইউআইবি বসিয়ে দেবা। এখান থেকে আরেকটা প্রশ্ন করতে পারে তোমাকে টি, যে এইখানে পৌঁছাইতে কতটুকু সময় লাগবে। টি এর সূত্র চোখ বুঝে যেখানে জিজ্ঞেস করবে, ডি ডিভাইডেড বাই বি সাইন আলফা। বি হচ্ছে সাঁতারুর বেগ আর আলফা হচ্ছে যেই কোণে রওনা করবে। এই ক্ষেত্রে এর বেশি আসবে না। আর সেকেন্ড কেস কোনটা, সর্বনিম্ন সময়ে নদী পার। এটা কি সর্বনিম্ন সময়, এক্ষেত্রে কি ধরো একটা রাস্তা, এদের মধ্যে দূরত্ব ডি, এখন এটা হচ্ছে বি বিন্দু, এটা হচ্ছে এ বিন্দু। তোমাকে বলবে সর্বনিম্ন কত সময়, মানে সর্বনিম্ন ওই পারে যেতে হলে কিভাবে রওনা হওয়া সময় টাইপের। ধরো এখান থেকে 90 ডিগ্রি কোণ করে ফিক্সড। সো তোমাকে যদি বলে দেয় যে সর্বনিম্ন সময়, তাহলে তুমি কি একেবারে সোজাসুজি যাত্রা স্টার্ট করবা। আর সোজাসুজি যাত্রা স্টার্ট করা মানে কি তুমি শিওর যে তোমাকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলেই যেতে হবে, এটা ফিক্সড। তোমাকে যদি সর্বনিম্ন সময় উল্লেখ করে দেয় তার মানে ফিক্সড তুমি 90 ডিগ্রি বরাবর যাবা। আর যদি বলে দেয় সোজাসুজি পার হতে হবে, তার মানে ফিক্সড যে তুমি রওনা হবা আলফা করে, কিন্তু তোমার রেজাল্টেন্ট মানে তুমি অবশেষে পৌঁছাবে এদিক দিয়ে। আর এদিক দিয়ে কি তুমি রওনা হবা 90 ডিগ্রি কোণে, কিন্তু তুমি পৌঁছাবে এই যে এতটুকু দূরে গিয়ে, ধর এখানে সি কোন একটা বিন্দুতে। এখানে তোমাকে বলে টি ইজ ইকুয়াল টু কত, টি ইজ ইকুয়াল টু ডি বাই বি, ডাইরেক্ট টি ইজ ইকুয়াল টু ডি বাই বি। আর একটা প্রশ্ন করতে পারে যে দেখো এখানে শুরু থেকে স্টার্ট করছে, বলবে যে তোমার বিপরীত বিন্দু থেকে কতটুকু দূরে গিয়ে সরে পড়ছে, মানে কতটুকু দূরে গিয়ে পৌঁছাইছো।
ওইটা আস করবে। ধরো যে এই দূরত্বটুকু, তো এই দূরত্বটুকু কি x ইজ ইকুয়ালস টু ইউ ডি ডিভাইডেড বাই বি। মুখস্থ, শর্টকাট, ডাইরেক্ট এগুলো। আর থার্ড কেস ধরো যে যেদিকে মন চায়, হুলুলুলু হুলুলুলু, এটার ভিতরে কি যেদিকে তোমার মন চায় তুমি যাত্রা শুরু করতে পারবা। ধরো একটা রাস্তা, তোমার মন চাইলে তুমি এদিক বরাবর বি বেগে গেলা, আর স্রোতের বেগ ইউ, আচ্ছা এদিকে বেগ গুলো দেই নাই, ইউ এটা হচ্ছে বি, স্রোতের বেগ ইউ, আর তুমি আলফা কোণে যাত্রা স্টার্ট করলা। এখন তুমি এদের তুমি পৌঁছাবে এদের কর্ণ বরাবর দুয়ে গিয়ে। ধরো এটা এ বিন্দু, এটা একবারে বি এর পয়েন্ট বি বিন্দু, আর তুমি যাত্রা শুরু করছো আলফা কোণে, কিন্তু তুমি গিয়ে পৌঁছাইছো সি কোণে। এক্ষেত্রে সেম, তোমাকে সময় বের করতে বললে t is equals to d divided by v sin আলফা। একবার মুখস্থ, t is equals to d divided by v sin আলফা। আর যদি তোমাকে এই যে এই দূরত্বটা বলে, এই যে এই দূরত্বটা x, তাহলে x is equals to হবে তোমার এদিক বরাবর u প্লাস v cos আলফা ইনটু d ডিভাইডেড বাই v sin আলফা। একবার মুখস্থ রাখবা। অথবা তুমি এটাকে লিখতে পারো u প্লাস v cos আলফা ইনটু t। এই তিনটা সূত্র এখানে এইগুলোর ভিতরে আসবে। আর কিছু কিছু জিনিস মনে রাখবা, সোজাসুজি নদী পার, তোমাকে যদি বলে সোজাসুজি নদী পার, তাহলে তুমি এই আলফা ইজ ইকুয়ালস টু cos ইনভার্স মাইনাস c বাই b, আর সময় t ইজ ইকুয়ালস টু d বাই b sin আলফা। আর যদি বলে সর্বনিম্ন সময়, তাহলে t ইজ ইকুয়ালস টু d বাই b, আর x ইজ ইকুয়ালস টু মানে কতটুকু দূরে গিয়ে পড়বে ud ডিভাইডেড বাই b। আর যদি যেদিকে মন চায় সেদিকে যায়, তাহলে এদিকে সময় বলবে d ইজ ইকুয়ালস টু b sin আলফা, আর কতটুকু দূরে গিয়ে পড়ছে x ইজ ইকুয়ালস টু u প্লাস v cos আলফা d ডিভাইডেড বাই b sin আলফা। অথবা এটাই কিন্তু t এর মান, u প্লাস v cos আলফা ইনটু t। এগুলোর ভিতরে তোমার নদী নৌকা আসবে সব। ওইটা বোঝাবে। এখন ধরো কোনটা আপেক্ষিক বেগ। এখন টপিকটা ধরো আমরা স্টার্ট করব আপেক্ষিক বেগ। আপেক্ষিক বেগ, আপেক্ষিক বেগ, এই আপেক্ষিক বেগ সম্পর্কে আমাদের নিয়াজ ভাই আছে, একটা অনলাইনে ক্লাস করা, উনি একটা পড়া শিখাইছিল, মনে আছে আমার, হয়তো বন্দি পাঠশালায় মানে বন্দি পাঠশালায় ক্লাস করছে অনেক, অফলাইন অনলাইন। তো নিয়াজ ভাই বলতো যে সমীকরণ কথা বলে, তো ওই সমীকরণটা আজকে তোমাদের দেখাবো কিভাবে কথা বলে। আপেক্ষিক বেগ, ধরো আপেক্ষিক বলতে ভি অফ আছে প্রবলেম ছিল। আপেক্ষিক বেগ ধরো ভি অফ এ বি, এটার মানে কি? আগে কোনটা এ, এর বেগ বি এর সাপেক্ষে, আমরা বলতেছি বি এর সাপেক্ষে এর বেগ, বি অফ এ বি মানে কি? বি এর সাপেক্ষে এর বেগ, বি এর সাপেক্ষে এর বেগ, এটার মানে হচ্ছে দেখবা ফার্স্টে যেটা ওটা থেকে পরেরটা বিয়োগ দিয়ে দিবা, বি অফ এ মাইনাস বি অফ বি। তোমার আপেক্ষিক বেগের মেইন যে কি বলে ফর্মুলা। তারপর আপেক্ষিক বেগ দিয়ে কিভাবে জানো সমীকরণ কথা বলে বলতো, ধরো এইদিকে এদিক বরাবর একটা বাস যাচ্ছে, ধরো 10 ms ইনভার্স 1 বেগে, আর এই বাস দেখতেছে একটা ট্রাক এদিক বরাবর যাচ্ছে 20 ms ইনভার্স 1 বেগে, এদের মধ্যবর্তী কোণ ধরো আলফা। এখন এটা কি দেওয়া আছে? বাসের সাপেক্ষে ট্রাকের বেগ, এটা কি বি অফ ট্রাক এর সাপেক্ষে, মানে কি দেখো ভিটিএ মানে কি এ না সরি বি বি বাস, তাহলে বাসের সাপেক্ষে ট্রাকের বেগ 20, আর এখানে দেওয়া আছে ডাইরেক্ট বাসের বেগ।
এখন তোমাকে বলছে যে যে ট্রাকের প্রকৃত বেগ কত, কিভাবে বের করবো? সমীকরণ কথা বলে যে এটা দেখেন, এখন ভি অফ তোমার হাতে দেওয়া আছে যে ভি অফ টিবি ইজ ইকুয়ালস টু 20 আর দেওয়া আছে ভি অফ বি ইজ ইকুয়ালস টু 10। এখন তোমাকে বলছে ভি অফ টি বের করতে, ভি অফ টি ইজ ইকুয়ালস টু হোয়াট? এখন ধরো আচ্ছা এটা কিভাবে বের করবা আগে দেখো, নীল কালি যা বারবার ডিস্টার্ব করে। আচ্ছা ধরো ভি অফ হাতে কি আছে আমাদের টিবি, এটার আগে ভাঙো। বি অফ টিবি মানে কি? বি এর সাপেক্ষে টি এর বেগ মানে বাসের সাপেক্ষে ট্রাকের বেগ, তাহলে এটার মানে হচ্ছে ভিটি মাইনাস ভি অফ বি। সমীকরণ সাজিয়ে দিলাম। এখন আমাদের হাতে চাইছে কি দেখো, আমাদের এখানে কোশ্চেনে চাইছে ভি অফ টি, তাহলে যে এই টিটা আমাদের লাগবে, তো টি ডান সাইডে নিয়ে নেই, ভি অফ টি ইজ ইকুয়ালস টু এটাই পাশে আসা বললে ভি অফ টিবি প্লাস ভি অফ পি। সমীকরণের মাধ্যমে ভি অফ টি বের করে ফেললে। এখন মানে কি যে ভি অফ টিবি প্লাস ভি অফ বি, এখন এই দুইটা তুমি ভেক্টর যোগ করে দিলেই তোমাদের আনসার বের হয়ে যাবে। যোগ আর দেখাইলাম না। তো আসো আপেক্ষিক বেগ নিয়ে বৃষ্টি ছাতা ম্যাথগুলো করে দিই। বৃষ্টি ছাতা ম্যাথগুলো কি, ধরো তুমি হাঁটতেছো সামনের দিক হাঁটতেছো, হঠাৎ বৃষ্টি পড়লো, এখন তোমার কত ডিগ্রি অ্যাঙ্গেলে ছাতা ধরতে হবে, অথবা তুমি হাঁটতেছো তোমার দিকে বাতাস বইলো, মানে বাতাস সহ রিলেটেড, এদের দেখা নেই। বৃষ্টি ছাতা, এরপর বলতে তোমরা কোনটা পারো? বৃষ্টি ছাতা। ফার্স্টে ধরো তুমি এদিক বরাবর যাচ্ছ, আচ্ছা তুমি আবার বি অফ সাইকেল, ধর বি অফ সাইকেল, একটা লোক সাইকেল চালাচ্ছে, এখন খাড়া নিচের দিকে বৃষ্টি পড়তেছে, বি অফ রেন। এখন তোমাকে বললো যে কত ডিগ্রি কোণে ছাতা ধরতে হবে, এটাই তোমার বের করতে হবে। তো অবশ্যই ছাতা বের করতে হলে তোমার মানে কি এই সাইকেলের সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগ বের করতে বলছে। তাহলে দেখো হাঁটতেছো তুমি, বৃষ্টি পড়তেছে কিন্তু খাড়া নিচের দিকে, তা কিন্তু তুমি তোমার হাঁটার কারণে বৃষ্টিটা এদিক বেঁকা, দেখবা তুমি সাইকেল চালাতে গেলে দেখবা সোজা বৃষ্টি বেঁকা ভাবে তোমার শরীরে পড়তেছে, কারণ কি তোমার সাপেক্ষে বৃষ্টির বেগটা বেঁকে আসতেছে। তো আমাদের প্রশ্নে চাইছে কি যে ভি অফ বৃষ্টির সাপেক্ষে আর এর বেগ, আর সাপেক্ষে সি, তাহলে আমাদের কি করতে হবে? ভি অফ আর মাইনাস ভি অফ সি। এটা বের করতে হলে কি করতে হবে? এটা উল্টা ভেক্টর আনতে হবে, ডাইরেক্ট তো হবে না। ভি অফ আর প্লাস মাইনাস ভি অফ সি, এটা করবা। তাহলে ধরো ফার্স্ট বৃষ্টি পড়তেছে খাড়া নিচের দিকে, ভি অফ আর, এখন ধরো এটারে উল্টিয়ে দিলে এটাই পাশে আসবে, ভি অফ সি। এখন এই যে লব্ধি এই দিক বরাবর পড়বে, এইটা আর এর সাথে যত ডিগ্রি কোণে আসবে সেটাই হচ্ছে তোমাদের কত ডিগ্রি কোণে ছাতা ধরতে হবে। তো ডাইরেক্ট প্রশ্নের উত্তর লিখে রাখবা যে থিটা ইজ ইকুয়ালস টু, এই থিটা ইজ ইকুয়ালস টু টেন ইনভার্স সাইকেলের বেগ ডিভাইডেড বাই বৃষ্টির বেগ, সাইকেলের বেগ ডিভাইডেড বাই বৃষ্টির বেগ। এটা মুখস্থ রাখবো কত ডিগ্রি কোণে, যে থিটা ইজ ইকুয়ালস টু এক লাইনে যদি তোমাদের কোনো এমসিকিউতে আসবে থিটা ইজ ইকুয়ালস টু মনে রাখবা বৃষ্টির বেগ সবসময় নিচে হবে, বৃষ্টির বেগ নিচে, আর বাকি সাইকেল ট্রাক বাস তুমি যেই বেগে বলবে সেটা উপরে থাকবে। তো এটা হলো তোমাদের কোনো বাতাস নাই। ধরো নেক্সটে তোমাদের বলে দিবে যে এই তুমি সাইকেল চালাচ্ছ সাথে তোমার বাতাসও আছে, ধরো তুমি এদিক বরাবর সাইকেল চালাইতেছো, হ্যাঁ তুমি ভি অফ সি, তুমি এদিক সাইকেল চালাইতেছো আর বৃষ্টি পড়তেছে এই যে ভি অফ আর। এখন ধরো তোমার বিপরীত দিকে বাতাস বইতেছে, এই যে ভি অফ এয়ার, বাতাস বইতেছে। এখন বললো তোমার কত ডিগ্রি কোণে ছাতা ধরতে হবে, এখন তোমার লাগবে কি, লাগবে হচ্ছে ভি অফ আর সি এর সাপেক্ষে, এটা লাগবে। তো তুমি ফার্স্টে কি করবে, এটা উল্টিয়ে দেবা, উল্টিয়ে দিলে ধরো উল্টিয়ে যদি দাও এটা হচ্ছে ভি অফ আর, আর এটা উল্টিয়ে দিলে ভি অফ সি, মানে মাইনাস ভি অফ সি যেটা, আর
এদিক কিন্তু তোমার আরো একটা বেগ আছে, এটা কি বাতাসের বেগ বি অফ এ। তাহলে ফার্স্টে কি তোমার এই পুরো পুরো এই দিকে তোমার কয়টা বেগ আছে, মানে কয়টা বাধা আছে বেগ, একটা হচ্ছে ভি অফ সি আর একটা হচ্ছে ভি অফ এ। তো সুতরাং তুমি এইটা মুখস্থ রাখবা, থিটা ইজ ইকুয়ালস টু টেন ইনভার্স ভি অফ সি প্লাস ভি অফ এ ডিভাইডেড বাই ভি অফ আর, মুখস্থ। আর সেম কে যদি তোমার বাতাস এদিকেই বসে, মানে যেদিকে হাঁটতেছো সেই দিকেই বাতাস বসে, ধরো এইদিকে বাতাস নাই, হ্যাঁ এদিকে বাতাস নাই, তোমার দিকে বাতাস বইতেছে ভি অফ এ, তখন তুমি কি করবা? তোমার সূত্র মতে ফার্স্টে এই বিসি তুমি উল্টাবা, এদিক উল্টিয়ে দিলাম, উল্টিয়ে দেওয়ার পর দেখো দুইজন দুই দিকে, একজন বায়ে একজন ডানে, এদের মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি, তো ডাইরেক্ট বিয়োগ করে দেবা বিসি মাইনাস বি এ, তারপর ওইটার সাথে তুমি বিআর এর সম্পর্ক বের করবে, তাহলে সেই ক্ষেত্রে হবে তোমার থিটা ইজ ইকুয়ালস টু টেন ইনভার্স বিসি মাইনাস বি এ ডিভাইডেড বাই বি আর। এক লাইনে সবগুলো লিখে দিই। বৃষ্টি সাঁতার ম্যাথ লেখো, যে ফার্স্টে যদি বলে যে কত থিটা, যে কিছুই নাই, কোনো বাতাস টাতাস কিছুই নাই, তাহলে থিটা ইজ ইকুয়ালস টু হবে টেন ইনভার্স, উপরে হচ্ছে তোমার ধরো আরোহী, সাইকেল আরোহী বাস যাই হোক, ধরো আরোহীর বেগ, আরোহীর বেগ, আর নিচে হচ্ছে বৃষ্টির বেগ, বৃষ্টির বেগ। আর যদি তোমাকে বলে বাতাস বইতেছে টেন ইনভার্স, তাহলে আরোহীর বেগ, আরোহীর বেগ, আরোহীর বেগ মাইনাস বাতাসের বেগ, বাতাসের বেগ ডিভাইডেড বাই বৃষ্টির বেগ। এটা কখন দেখো, তোমার এভাবে মনে রাখবা, এই যে বৃষ্টি পড়তেছে, তুমি এদিকে হাঁটতেছো, তোমার দিকে যদি হাঁটে তাহলে তোমার তো উল্টিয়ে যেতে হবে, ধরো বি অফ সি এদিকে গেলে বাতাস যদি এদিকে যায় তুমি তো একসময় এদিকে যাবা, মানে তোমার দিকে হলে মাইনাস। আর যদি ধরো তুমি তোমার উল্টা দিকে হয় তাহলে তুমি তো একসময় মানে অঙ্ক করার সময় উল্টিয়ে দিবা বিসি কে, তখন যোগ হয়ে যাবে। তো মনে রাখবা যখন বাতাস বাতাস উল্টো দিকে বসে না, দিকে বসে, দিকে বয়, মানে কি ধরো তুমি যেদিকে যাচ্ছ সেদিকে যদি বাতাস বসে তাহলে কি এদিকে মাইনাস, আর যদি বাতাস বিপরীত দিকে বয় তাহলে কি টেন ইনভার্স ওই সেম আরোহীর বেগ জাস্ট প্লাস বাতাসের বেগ ডিভাইডেড বাই বৃষ্টির বেগ। বৃষ্টির বেগ এটা কি বাতাস দিকে বয়ে, বাতাস বিপরীত দিকে বইলে, বিপরীত দিকে বসলে, তার মানে যদি তোমাকে জাস্ট বলে যে তুমি একটা সাইকেল যাচ্ছে, সাইকেল যাওয়ার পথে খাড়া সোজার দিকে বৃষ্টি পড়তেছে, তাহলে কত ডিগ্রি কোণে ছাড়া ধরতে হবে, জাস্ট টেন ইনভার্স সাইকেলের বেগ ডিভাইডেড বাই বৃষ্টির বেগ। আর যদি বলে সাইকেলের সাথে সাইকেল যেদিকে চলছে সেই দিকে বাতাস বইতেছে, তাহলে তুমি বৃষ্টির সাইকেলের বেগ মাইনাস এই বাতাসের বেগ ডিভাইডেড বাই বৃষ্টির বেগ টেন ইনভার্স দিয়ে। আর যদি তুমি বলে তুমি যেদিকে যাচ্ছ তোমার বিপরীত দিকে বাতাস বইতেছে, তাহলে কি করবা, সাইকেলের বেগ প্লাস বাতাসের বেগ ডিভাইডেড বাই বৃষ্টির বেগ। এভাবে তুমি বৃষ্টির সাথে যতগুলো ম্যাথ আছে করে ফেলতে পারবা। তারপরে আসো কোনটা, ভেক্টর গুণন। ভেক্টর গুণন ধরো ডট গুণন, ডট গুণন এগুলো সব পারো তোমরা। ধরো এই একটা ভেক্টর, আচ্ছা এটা না দিই, এ ডট বি, দুটা ভেক্টরের ডট গুণন করলে কি হবে, এ বি cos থিটা, cos হচ্ছে এদের মধ্যবর্তী কোণ, অথবা এ এক্স বি এক্স প্লাস এ ওয়াই বি ওয়াই প্লাস এ জেড বি জেড।
ওই তোমার দুইটা সূত্র। এখান থেকে যদি কোণ বের করতে বলে সেটা ইজ টু a ডট b ডিভাইড বাই ab cos এটা দিয়ে বের করে ফেলবা। তো ইম্পর্টেন্ট এখানে কি আছে, ধরো তোমার a ডট b দুটো ভেক্টরের গুণফল যদি 0 হয় তাহলে ভেক্টর দুইটা a আর b ভেক্টর দুইটা পরস্পর লম্ব। এখানে কি করে, তোমাকে দুইটা a একটা ভেক্টর দিয়ে দিবে, ধরো i ক্যাপ প্লাস j ক্যাপ মাইনাস k ক্যাপ, আর b একটা ভেক্টর দিয়ে দেবে a i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস 3k ক্যাপ। এরকম একটা ওই উদ্দীপক দিয়ে বলে দিবে এরা পরস্পর লম্ব, এরা লম্ব হলে এর মান কত, ধ্রুবকের মান বের করতে বলে। তখন কি করবা, এদের ডট গুণন করে দিবা এই সূত্রে, তারপর এটা ইজ ইকুয়াল টু 0 ধরে তারপরে এর মান বের করে ফেলো, অথবা এম টেম যাই দেখ ওর মান বের করে ফেলতে পারবা। আর ডট গুণনে আর কি আছে, ডট গুণন নিয়ে উপাংশ লম্ব বিক্ষেপ। আচ্ছা হ্যাঁ, উপাংশ যেটা এদিকে একটা ভেক্টর a এদিকে একটা ভেক্টর b থিটা, এখন তোমাকে বলবে a বরাবর b এর উপাংশ নির্ণয় করো। কারণ আমরা কিন্তু আগে জেনেছি এই উপাংশটা কি, এই উপাংশ হচ্ছে b cos থিটা। এখন এটা কিভাবে বের করবা, ধরো এর মানটা কিভাবে বের করবা, তুমি কি জানো a ডট b ইজ ইকুয়াল টু কত, ab cos থিটা। এখান থেকে b cos থিটাকে সাইডে রাখো, b cos থিটা a ডট b ডিভাইডেড বাই a। এখন উপাংশ একটা ভেক্টর রাশি, মানে এটা দিক দিতে হবে। তো দিক কিভাবে দিবা, মানে মনে রাখবা কিভাবে, এখানে সবচেয়ে বেশি কি আছে a, আর ওই বুইরা দাও, আরেকটা a এর একক ভেক্টর দিয়ে গুণ দিয়ে দাও। আর যদি টেকনিক্যাল মনে রাখতে চাও, এই b cos থিটাটা কি বরাবর, a বরাবর b এর উপাংশ, কার বরাবর, এর বরাবর, তাই দিকটা হবে এর আয়ত একক ভেক্টর, আয়ত একক বলে এর একক ভেক্টর দিয়ে ভাগ, ভাগটা কি এর ভেক্টর ডিভাইডেড বাই এর মান। এখন যদি তোমাকে বলতো যে b বরাবর এর উপাংশ নির্ণয় করো, তাহলে ধরো এটা এরকম হতো এতটুকু, তখন হতো a cos থিটা। তো a cos থিটা কিভাবে বের করতে, a cos থিটা ইজ ইকুয়াল টু আগে a ডট b ডিভাইডেড বাই এই এখানে b ছিল, b নিচে ডট। এখন দেখো এখানে সবচেয়ে বেশি কি আছে, b আছে, তো b এর একক ভেক্টর দিয়ে গুণ করে দিবা, b ডিভাইডেড বাই b। এবার তুমি উপাংশ বের করে ফেলতে পারবে ইজিলি। এরপর ধরো ক্রস গুণন। ক্রস গুণনটা কি, a ক্রস b ইজ ইকুয়াল টু ab sin থিটা। ডট গুণনে ছিল cos থিটা, আর ক্রস গুণনে থাকবে তোমার sin থিটা, অথবা i ক্যাপ j ক্যাপ k ক্যাপ ডিভাইডেড বাই ax ay az bx by bz। এই সূত্র দিয়ে তুমি এটাকে বিস্তৃতি করলে এই x কি বলে a ক্রস b এর মান পাবা। আর এখান থেকে কি আসে, বলবে তোমার দুটা সামান্তরিকের ক্ষেত্রফল চাইবে, সামান্তরিকের ক্ষেত্রফল কিভাবে, সামান্তরিকের ক্ষেত্রফল বলে দিবে যে তোমার একটা সামান্তরিকের দুটা সন্নিহিত বাহু a ভেক্টর আর b ভেক্টর, দুটা সন্নিহিত বাহু দিয়ে দিবে, তখন এটার ক্ষেত্রফল কিভাবে বের করবা, a ক্রস b ক্ষেত্রফল। আচ্ছা সন্নিহিত বাহুর ক্ষেত্রফল, ঠিক আছে। আর যদি ধরো তোমার কর্ণ দেয়, সামান্তরিকের কর্ণ দিয়ে দেয়, ধরো এই যে একটা সামান্তরিক তোমাকে দুইটা কর্ণের মান দিয়ে দিল, তো কর্ণের মান দিয়ে দিলে হবে সিম হাফ a ক্রস b। আর দুটা ত্রিভুজ, ধরো ত্রিভুজের দুটি বাহু দেওয়া থাকে, দুটি বাহু, এগুলো কিন্তু সব ভেক্টর রূপে দেওয়া থাকবে। দুটি বাহু দেওয়া থাকলে জাস্ট a ক্রস b, মানে সূত্র তো দুটা, একটা বাহু a একটা বাহু b, তাহলে যদি তুমি এদের মাঝে ক্রস গুণন করে দিলে ক্ষেত্রফল পেয়ে যাবা। আমি আবারও বলতেছি, মুখে বলতেছি যে সামান্তরিকে দুটো সন্নিহিত বাহু দেওয়া থাকলে
সন্নিহিত বাহু দুইটার ক্রস গুণন। সামান্তরিকের দুইটা কর্ণ দেওয়া থাকলে কর্ণ দুইটার ক্রস গুণন আগে হাফ দ্বারা গুণ হবে। আর যদি ত্রিভুজ দেওয়া থাকে ত্রিভুজের ক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রে তো হাফ দ্বারা গুণ হবে, ত্রিভুজের ক্ষেত্রে হাফ দ্বারা গুণ হবে। এগুলো তোমার সূত্র। আরেকটা জিনিস ক্রস গুণন থেকে কি আসে অনেক বেশি, ওই যে তোমার a ক্রস b ইজ ইকুয়াল যদি 0 হয় তাহলে ভেক্টর দুইটা সমান্তরাল, তাহলে ভেক্টর দুটি সমান্তরাল a সমান্তরাল b। তারপরে এই দুটা ভেক্টর সমতলীয় হওয়ার শর্ত কি? সমতলীয় হওয়ার শর্ত হচ্ছে a ডট b ক্রস c ইজ ইকুয়াল টু 0। এটা হলে ভেক্টর এরা সমতলীয়। এই হচ্ছে তোমার ক্রস গুণনের ভিতরে পাবো। এখন আরেকটা জিনিস আছে আমাদের ভেক্টরের, ভেক্টর ক্যালকুলাস। ভেক্টর ক্যালকুলাস লাস্ট যে টপিক, এটা থেকে বেশি আসে না, সিকিউ কম আসে। ধরো ক্যালকুলাস তিনটা, ফার্স্ট হচ্ছে তোমার গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট এটা কি হয়, তোমার ধরো ইনপুট হয়, ইনপুট স্কেলার, আউটপুট ভেক্টর। ইনপুট হবে তোমার স্কেলার আর আউটপুট হবে ভেক্টর। আর ধরো ডাইভারজেন্স তোমার ইনপুট ভেক্টর আর আউটপুট তোমার স্কেলার। তো গ্রেডিয়েন্ট নির্ণয়টা কিভাবে, গ্রেডিয়েন্ট ইজ ইকুয়ালস টু নেবলা ডট স্কেলার। আচ্ছা সরি, নেবলা ডট স্কেলার। ওকে, গ্রেডিয়েন্ট ইজ ইকুয়ালস টু নেবলা ডট একটা কোন স্কেলার ফিল্ড। নেবলাটা কি, partial derivative of x I cap plus partial derivative of y j cap plus partial derivative of z k cap into scalar। আর ডাইভারজেন্সটা কি, ডাইভারজেন্স div is equals to হবে নেবলা ইনটু ভেক্টর, মানে ডট গুণন। আরেকটা কি আছে আমাদের, কার্ল। আচ্ছা কার্ল পরে বলাই, নেবলা এটা জানি কি ছিল, ডাইভারজেন্স। ধরো ডাইভারজেন্সের মান যদি 0 হয় তাহলে সলিনয়েডাল। কিরকম, ধরো একটা পাইপে একবারে প্লেন পাইপ, এটা হচ্ছে তোমার ডাইভারজেন্স 0। আর ডাইভারজেন্স যদি প্লাস হয়, ধরো কি কোনটা বোঝাবো, কোনটা মাইক। ধরো এই যে মাইক, এটা হচ্ছে ডাইভারজেন্স প্লাস, এই যে বড় হতেছে। ডাইভারজেন্স মান প্লাস হলে এরকম যে চিকন থেকে ছড়ায়া যায়। চিকন মানে ধরো একটা পাইপে তুমি পানি ছাড়তেছো, পানি বের হয়ে এরকম ছড়ায়া দিতেছো, এটা হচ্ছে ডাইভারজেন্স প্লাস। আর ডাইভারজেন্স নেগেটিভ কোনটা, ধরো অনেকগুলো একটা নদী থেকে একটা পাইপ দিয়ে পানি যেতেছে, সব অনেক বড় যাইতে যেতে একটা ছোট রাস্তা। অথবা ধরো তুমি এই যে তেল ঢালো না, কি বলে তেল, একটা কি জানি নামটা মনে নাই, যেরকম এই যে এরকম তেল ঢালানোই থাকে না, এদিকে তেল ঢালো পরে চিকন হয়ে নিচ দিয়ে পড়ে, এটা হচ্ছে ডাইভারজেন্সের মান নেগেটিভ হলে এই মান হয়। ও কার্লটা কি, ধরো একটা রুম, এখানে ধরো তোমার রুম হিটার রাখা আছে। এখন কোন দিক বরাবর গেলে তুমি সবচেয়ে তাড়াতাড়ি হিট পাবা, একবারে এই বরাবর, এই দিকটা তোমার গ্রেডিয়েন্টের মাধ্যমে বের করে। আর কার্লটা কি, কার্ল হচ্ছে তোমার CURL, কার্ল ইজ ইকুয়ালস টু হবে তোমার এই নেবলা ক্রস গুণন ভেক্টর। এই নেবলা ক্রস গুণন ভেক্টর, এই নেবলা ক্রস গুণন ভেক্টর।
দেখো ডাইভারজেন্সে ছিল ডট গুণন আর কার্লে হচ্ছে ক্রস গুণন। তো এটার মান যদি 0 হয় তাহলে ভেক্টরটা অঘূর্ণনশীল। অঘূর্ণনশীল। আর যদি তোমার 0 থেকে বেশি হয় তাহলে এটা ঘূর্ণনশীল। সাপোজ ধরো সামথিং, যাই হোক, তাহলে এটা ঘূর্ণনশীল হবে। তাহলে ভেক্টরের ভিতরে এগুলাই পাবা, কিন্তু ক্যালকুলাসটা তোমার ইম্পর্টেন্ট, বাট সচরাচর বোর্ডে এত বেশি আসে না। তো এখন আমরা কোনটা পড়বো? তো আর শেষ আমাদের। তো এখন আমরা কি বলবো? কাজ ক্ষমতা ও শক্তি, বা কাজ শক্তি ও ক্ষমতা। কাজ ক্ষমতা চ্যাপ্টার। তো এটা প্রথমেই কি স্প্রিং এর গুলা দেখে নি। স্প্রিং দ্বারা কৃত কাজ কি বলে এটারে? স্প্রিং বল দ্বারা কৃত কাজ W হবে তোমার হাফ কে x ফাইনাল স্কয়ার মাইনাস x ইনিশিয়াল স্কয়ার। আরেকটা আছে তোমার W হাফ কে x স্কয়ার। দুইটা দুই জায়গা। ধরো এই একটা স্প্রিং, আর এটাকে টেনে এরকম লম্বা করা হলো। এখন স্প্রিংটা সাম্যাবস্থা এখানে, মানে এটা শক্ত মেন, x is equals to 0। এখন x is equals to 0। এখন ধরো তুমি এটাকে টেনে এতটুকু লম্বা করছো, মানে x is equals to সামথিং, ধরো কিছু একটা x is equals to ধরো 2। তাহলে এই ক্ষেত্রে সাম্যাবস্থান থেকে দূরত্ব x। তো এই ক্ষেত্রে সূত্র হবে এই যে প্রথমটা, w is to half k x স্কয়ার। এখন সাপোজ এই জায়গায় সাম্যাবস্থান না, স্প্রিংটার সাম্যাবস্থান এই জায়গায়, ধরো এই জায়গায় x is equals to 0। তারপর এখান থেকে টাইনা x is equals to ধরো এতটুকু 2, x is equals to 2। তারপর এখান থেকে ধরো এতটুকু x is equals to 5। তার মানে এখানে x ফাইনাল মানে সর্বশেষ 5, আর এখানে হচ্ছে তোমার x is equals to x ইনিশিয়াল is equals to 2। এই ক্ষেত্রে কি করবা? এই ক্ষেত্রে ধরো সূত্রটা ডাইরেক্ট বসায় দিই, w is equals to half, তারপর k x ফাইনাল কত? সাম্যাবস্থান থেকে দূরত্ব নিবা। সাম্যাবস্থান থেকে দূরত্ব নিলে দেখো 2 plus 5, এখান থেকে দূরত্ব কত? 2 plus 5, 2 plus 5 মানে 7, 7 স্কয়ার মাইনাস x ইনিশিয়ালের কত? সাম্যাবস্থান থেকে দূরত্ব 2 স্কয়ার। এই যে সূত্র তুমি শেষ করে দেবে স্প্রিং এর ক্ষেত্রে, স্প্রিং বিভাজন। এখন ধরো স্প্রিং এর আর কি আছে? ধরো স্প্রিং, এই যে শ্রেণী আর সমান্তরাল সমবায়। ধরো শ্রেণী সমবায় যুক্ত করলে, সমান্তরাল সমবায় যদি যুক্ত করো তাহলে k1 প্লাস k2 প্লাস ডট 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 kn। এটা হচ্ছে রোধের উল্টা। একটা স্প্রিংকে সমান্তরাল ভাবে যুক্ত করলে একবার যাচ্ছে যোগফল, আর যদি তুমি সমান্তরাল না করে শ্রেণীতে যোগ করো তাহলে রোধের উল্টা। কিভাবে? যে 1 of ks is equals to 1 of k1 plus 1 of k2 ডট 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 প্লাস 1 of kn। এখান থেকে ks এর মান বের করতে পারবো। আবার ধরো একটা স্প্রিংকে কেটে কয়েকটা ভাগে ভাগ করলে, সমান ভাগে ভাগ করলে স্প্রিং ধ্রুবকে যে k এর মানটা কিভাবে চেঞ্জ হয়? ধরো একটা স্প্রিংকে কেটে n সংখ্যক সমান ভাগে ভাগ করলাম, সমান ভাগে ভাগ করলে নতুন স্প্রিং ধ্রুবক k প্রাইম ইজ ইকুয়ালস টু n ইনটু k, জাস্ট n দ্বারা গুণ করে দিবা। আর আছে প্রত্যনী বল f ইজ ইকুয়ালস টু মাইনাস kx। এই হলো তোমার এই কয়েকটা স্প্রিং এর সূত্র। এরপর ধরো কোনটা, ক্ষমতা রিলেটেড ধরো। আচ্ছা, এখন ধরো কোনটা কুয়ার অঙ্ক করে দেব। কুয়ার অঙ্ক কি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই কাজ সমস্যা। কুয়ার অঙ্কটা কেমন? ধরো একটা কুয়া আছে, এটা মনোযোগ দিয়ে দেখবা।
হ্যাঁ, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট আর ঝামেলার অঙ্ক। ধরো একটা কুয়া, হ্যাঁ, এটা পুরোটুকু পানি ভর্তি। এখন তোমাকে বললো এই কুয়াটাকে সম্পূর্ণ একটা একটা ইঞ্জিন, ধরো যাই হোক একটা ইঞ্জিন, এই ইঞ্জিন দিয়ে এই কুয়াটাকে খালি করছে। খালি করার পর এর কৃতকাজ কত? এর কৃতকাজ একবার ইজি, মেন সূত্রটা দেখো, এম জি এক্স। এখন এম জি সবাই বের করতে পারে, এক্স নিয়ে সবার সমস্যা, এটাই হচ্ছে মেন ঝামেলা। তখন আমরা এক্স কিভাবে বের করে দেখব? এন্ড ধরো এই জায়গায় দেওয়া আছে এই পুরোটা এইচ, দেখবা তাহলে এক্স এর মান কিভাবে বের করব? এক্স ইজ ইকুয়ালস টু পূর্বে, আচ্ছা কিভাবে লেখে এটা রে, পূর্বে, আচ্ছা ওয়েট, আমি একটা লাইভ এক্সাম্পল নিয়ে আসি, ওয়েট ওয়েট। ধরো এটা একটা কুয়া, এখন এই কুয়ার গভীরতা কত? গভীরতা কিভাবে হিসাব করবা? এই নিচ পর্যন্ত না, কিন্তু পানি যতটুকু আছে মনে করে এতটুকু ভরা, তাহলে এখন কুয়ার গভীরতা কত? শূন্য। কস কি পুরোটা ভরা। তুমি তুমি কিছু করে লিখে মনে করো এই পানিটা হলো সলিড, যতটুকু পানি আছে ততটুকু সলিড, তুমি পাড়া দিলে ডাববা না, তার মানে ঢাকা, মাটি দিয়ে ঢাকা। এই পানিটারে মনে মনে মাটি কল্পনা করো, তার মানে কি পুরোটা কুয়া মানে ভরা। তাহলে ফার্স্ট এটার গভীরতা কত? শূন্য। তো ওই যে শূন্য প্লাস, ধরো এখন আমি খালি করলাম, পুরোটা খালি করে ফেলছি, তাহলে এখন গভীরতা কত? এইচ। এখন এটার মাঝখানে 2 দ্বারা ভাগ করে দেব। মানে বুঝাইতে পারছি? হয়তো বুঝো না, আবার বলি। কি করবা? এই এইচ এর মান কিভাবে বের করবা? ফার্স্টে দেখবা পানি যতটুকু ছিল, এই পানি যতটুকু ছিল সেখান থেকে পৃষ্ঠ পর্যন্ত গভীরতা কত, মানে এই উচ্চতা কত, সেটার সাথে যোগ দিবা পানি খালি করার পর উচ্চতা কত, তারপর 2 দ্বারা ভাগ দিবা। এবার তুমি এক্স এর মান বের করতে পারবা। এখন সাপোজ ধরো তোমাকে এতটুকু, এখন একটা দিল কুয়া যে নিচে এতটুকু ভরা, এর পুরোটা হচ্ছে এইচ, আর ধরো পুরোটা 10, হ্যাঁ, আর এই যে এতটুকু যে ধরো 2। এখন তোমার বলছে এটা পুরোটা খালি করবো, তাহলে কিভাবে এক্স এর মান বের করবা? এখন দেখো ফার্স্টে তোমার গভীরতা কত, পানির পৃষ্ঠ পর্যন্ত গভীরতা কত? 2 প্লাস, এখন তুমি পুরোটা খালি করে ফেলছো, টোটালটা খালি করে ফেললা, এখন গভীরতা কত? 8 না, একেবারে শুরু থেকে এই পর্যন্ত যতটুকু 10 ডিভাইডেড বাই 2 সমান সমান x এর মান কত? 12 ভাগ 2 মানে 6 বের করব। এখন অনেক ক্ষেত্রেই এম জি এক্স, এম এর মান দেওয়া থাকে না, এই সূত্রটা এবার ভালো মতো লিখে দিই। ধরো w ইকুয়ালস টু এম জি এক্স, এম দাও, এম ইকুয়ালস টু রো ভি জি এক্স, রো ভি এত সূত্র কি পাই আর স্কয়ার এল ইনটু এক্স। এই প্রশ্নে তোমার আর এর মান লিখতে থাকবে, এটা তোমার 1.x দিয়ে। ধরো আচ্ছা এখন হাতুড়ি পেরেক, হাতুড়ি পেরেকটা কি? এই ধরো একটা মাটি, এই জায়গায় একটা পেরেক আছে, হ্যাঁ, এই জায়গায় তোমার একটা হ্যামার আছে, হ্যামার উপর থেকে ফালাই দিল, উচ্চতা ধরো এইচ। এখন ফালানোর পর হ্যামারটা মাটির নিচে ধরে এতটুকু ঢুকে গেছে, কত পরিমাণ? এক্স পরিমাণ। এখন মাটির নিচ থেকে কিন্তু একটা বাধা দানকারী বল আছে, সেই বলটা কত? এফ। এখন এই ক্ষেত্রে এটা ধরো, এই ক্ষেত্রে এফ এক্স ইজ ইকুয়ালস টু এম জি এইচ প্লাস এক্স, মানে টোটালটা দেখো, টোটালটা কত? এতটুকু, টোটালটা হচ্ছে এম জি এইচ প্লাস এক্স। সেকেন্ড ক্ষেত্রে ধরো তুমি কি করলা, এবার ফালাইয়া দাও, এবার নিজের দূরে বাড়ি মারছো, তো বাড়ি মারলে কি হবো? ধরো এবার একটা মাটি
এবার বাড়ি মার একটা হাতুড়ি পেরেক, এবার ধর তুমি বাড়ি মারা দিছো এই জায়গায়, বাড়ি মারার পর ঢুকে গেল এতটুকু, ঢুকে গেছে। এখন বাড়ি মারার পর ঢুকলো ধরো এক্স পরিমাণ ঢুকে গেছে নিচে, এক্স পরিমাণ ঢুকা যাওয়ার পর এদিকে তো বাধা দানকারী বল এফ আছে। এখন দেখো তুমি যে বাড়ি মারছো একটা গতি শক্তি আছে, সেই গতি শক্তিটা কাজে রূপান্তরিত হবে। এই ক্ষেত্রে হাফ এম ভি স্কোয়ার প্লাস এম জি এক্স ইজ ইকুয়াল টু এফ এক্স। এক্ষেত্রে কি হাফ এম ভি স্কোয়ার যোগ হবে, দুটা কেস কি উপর থেকে ছাইরা দিছো, এফ এক্স ইজ ইকুয়াল টু এম জি ইনটু এইচ প্লাস এক্স, ওই দূরত্ব এই দূরত্ব যোগ করতে হবে। এক্ষেত্রে কি তুমি বাড়ি মারছো হাফ এম ভি স্কোয়ার প্লাস এম জি এক্স ইজ ইকুয়াল টু এফ এক্স। আরেকটা কেস ধরো দেয়ালে তুমি এবার কি করবা, দেয়ালে আঘাত করতেছো, দেয়ালে একটা তার কাটা মারতেছো, মারার পর ধরো এটা এতটুকু এক্স পরিমাণ ঢুকে গেল, শুনতে সুন্দর হয় না, ধরো দেয়াল, হ্যাঁ হ্যাঁ, তারপরে এইটা এক্স পরিমাণ ভিতরে ঢুকে গেল, বাধা দানকারী বল ধরো এফ। এই ক্ষেত্রে তোমার এফ এক্স ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। আচ্ছা তুমি এখানে যে এই বাড়িটা দিতেছো এটা ভি বেগে দিতেছো, মনে রাখবা। আর তাহলে এইদিকেও ধরো একটা ভি বেগে আঘাত করলা, তাহলে হাফ এম ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু এফ এক্স। এক্ষেত্রে কেন এম জি এক্স হলো না, কজ এটা তোমার এই যে উলম্ব বরাবর কোনো কিছু হয় নাই, ডাইরেক্ট আনুভূমিক, কি বলে এটা হরিজন্টাল না ইংলিশ তো ভুলে গেছি। তাহলে কয়টা সূত্র, একটা হচ্ছে তোমার কোনো নাই, কোনো বেগ নাই, জাস্ট ফালাই দিছো এখান থেকে যে একটা হইব এফ এক্স। আর একটা হলো তোমার নিজে একটা বেগ দিয়ে বাড়ি মারছো, সেক্ষেত্রে হাফ এম স্কয়ার প্লাস এম জি এক্স প্লাস এফ এক্স। আর একটা হলো তোমার দেয়ালে বাড়ি মারছো ই তার কাটায়, সেক্ষেত্রে এফ এক্স ইকুয়াল টু হাফ এম বি স্কয়ার। P is equals to W by T is equals to Fx divided by T is equals to PV by T is equals to mgh divided by T is equals to FB F dot P। এটা অনেক ইম্পর্টেন্ট, এটা হচ্ছে কোনো ক্রেনের অঙ্ক দিয়া বলে দেয়, ক্রেনের অঙ্ক দিয়া বলে যে এত বেগে উঠাইতেছে তেন ক্ষমতা। আরেকটা কি ইটা, ইটা ইজ ইকুয়ালস টু পি আউট ডিভাইডেড বাই পি ইন। এখন আসো একটা দেখা দিই কোনটা, গতি শক্তি বিভব শক্তি। আমরা তো জানি গতি শক্তির ফর্মুলা, আচ্ছা না দেখি, গতি শক্তি ek is equals to half mv square is equals to p square divided by 2m, আর ep বা বিভব শক্তি is equals to mgh, আর মোট শক্তি E is equals to ek plus ep। কাজ কাজ সমতা কি বলে এটা, কাজ শক্তি উপপাদ্য নাকি জানি একটা উপপাদ্য, সেটা হচ্ছে তোমার যে কৃত কাজ is equals to del ek, গতি শক্তির পরিবর্তন ইজ ইকুয়ালস টু কৃত কাজ, সেটা হচ্ছে তোমার হাফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ এম ইউ স্কোয়ার, গতি শক্তির পরিবর্তন। এখন এই যে এটা অনেক বেশি আসে, ধরো এটা হচ্ছে ধরো বি বিন্দু, এটা হচ্ছে এ বিন্দু, এখান থেকে একটা বল বা যে কোনো কিছু একটা ফালায় দেয় এতটুকু উচ্চতা এইচ, এখান থেকে ফালানোর পর বলে যে কত কত উচ্চতায় বিয়োগ শক্তি গতি শক্তির এত গুণ, গতি শক্তি বিয়োগ শক্তির এত গুণ। তো এই রিলেটেড ম্যাথ গুলো একটা শর্টকাট আছে, শর্টকাটটা দেখে দিই তোমাদের। শর্টকাটটা জানো কি, ভূমি হতে x গতি শক্তি বিয়োগ শক্তির n গুণ, ভূমি হতে x উচ্চতায় গতি শক্তি বিভব শক্তির n গুণ হলে x
ইজ ইকুয়ালস টু h ডিভাইডেড বাই n প্লাস 1 মুখস্থ রাখবা। আর কি বলছে ভালো মতো মনে রাখবা, উল্টাপাল্টা করা যাবে না। গতি শক্তি বিভব শক্তির n গুণ। বুঝো, এখানে কিন্তু বিভব শক্তি গতি শক্তির n গুণ এরকম না। এই গতি শক্তি ধরো ই কে ইজ ইকুয়ালস টু বিভব শক্তির n গুণ, ধরো n গুণ ইপি এরকম হলে তোমার এই সূত্র খাটবে, x ইজ ইকুয়ালস টু h ডিভাইডেড বাই n প্লাস। এটা এমসিকিউ তে খাটাবা। আর যদি তোমার উপরে এগুলোতে আসে তাহলে কিন্তু ফুল অঙ্ক করা লাগবে। আগে ধরো এখানে একটা সি বিন্দু দিয়ে বললো, এই বিন্দুতে সংরক্ষণশীলতার সূত্র মানে কিনা, বিভব শক্তি যোগফল সেম কিনা, কি করবা? একটা জিনিস তো জানো যে এই যে হাইস্ট উপরে এখানে মোট শক্তি ই কি বলা আছে, এটা পুরোটা বুঝাই দিই। ধরো এই যে এটা হচ্ছে ধরো এই বিন্দু বি বিন্দু, একবার উপরে যে বিন্দু সেই বিন্দুতে ই কে ইজ ইকুয়ালস টু 0 আর ইপি ইজ ইকুয়ালস টু এমজিএইচ ইজ ইকুয়ালস টু টোটাল শক্তি। কারণ কি এখানে ই কে এর মান 0 আর সর্বনিম্ন যেখানে পড়ে এই জায়গায় তোমার ইপি ইজ ইকুয়ালস টু 0 মানে বিভব শক্তি 0 আর ই কে ইজ ইকুয়ালস টু হাফ এম বি স্কয়ার। মানে একবার সর্বোচ্চ উচ্চতায় বিভব শক্তি সর্বোচ্চ আর বিভব শক্তিটাই তোমার মোট শক্তি, কারণ এই গতিশক্তি নাই। আর সর্বনিম্ন যে উচ্চতা সেখানে তোমার গতিশক্তি পুরাটা শক্তি আর বিভব শক্তি নেই, কারণ বিভব শক্তি তোমার মাটি থেকে কতটুকু উচ্চায় আছে সেটা ডিপেন্ড করে। আর তুমি যদি মাটি থেকে দাও, সূত্রটা হচ্ছে ইপি ইজ ইকুয়ালস টু এমজিএইচ, আর এইচ এর মান 0 হলে কিন্তু বিভব শক্তি নাই, সেক্ষেত্রে তোমার উপর। আর যদি মিডলে একটা জায়গায় বলে সি বিন্দুতে বিভব শক্তি নির্ণয় করো, কি করবা? আগে এইচ এর মান বের করবা, এই জায়গায় বলে দিবে যে এত সেকেন্ড পর এখানে আসছে, পরে এইচ এর মান বের করো, বি এর মান বের করে মিলে যোগ করার পর দেখবা হয়তো এটা সমান আছে এটা সমান হয়েছে, এবার তুমি করে দিতে পারবা। আর সরল দোলক আবার একটু ডিটেইলসে দেখি আসো। এই ম্যাথটাই এইগুলাই সরল দোলক সংরক্ষণশীলতার সূত্র। ধরো এই যে একটাই এখানে একটা ঝোলানো আছে বল, সরল দোলক। এখন ধরো এটা এতটুকু থিটা, এটা এ বিন্দু বি বিন্দু, এতটুকু হচ্ছে এইচ আর এই পুরোটা হচ্ছে এল, এটাও এল এটাও এল। এখন এইখান থেকেও তোমার বলতে পারে যে এই বিন্দুতে এই সংরক্ষণশীলতা সূত্র মানে কিনা, এই বিন্দুতে মানে কিনা, যেভাবে বলতে পারে বলবো। আগে এটা দেখাই। এখন ধরো একটা সরল দোলক তুমি এই জায়গায় নিয়ে সাইডা দিলা, সর্বোচ্চ বেগ কোথায়? এই জায়গায়। আর সর্বোচ্চ বেগ যে জায়গায় সেখানে তোমার উচ্চতা কিন্তু আর নাই, 0। এই যে এই উচ্চতার এখানে কিন্তু 0। তুমি মনে রাখবা যা। আচ্ছা এটা কি বিন্দু বলে জানি? এটারে বলে ভুলে গেলাম তো, বিস্তার বিন্দু। এটাকে বলে তোমার বিস্তার বিন্দু, এটা হচ্ছে তোমার সাম্য বিন্দু। হ্যাঁ, আচ্ছা, সাম্য বিন্দুতে ইপি ইজ ইকুয়ালস টু 0 আর ইকে ইজ ইকুয়ালস টু হাফ এম বি স্কয়ার আর টোটাল এনার্জি ইজ ইকুয়ালস টু ইপি প্লাস ইকে। যেহেতু ইপি ইজ ইকুয়ালস টু 0 সুতরাং ইকে ইজ ইকুয়ালস টু, তার মানে তোমার যে সাম্য বিন্দুতে মোট শক্তি হচ্ছে তোমার মোট গতিশক্তি, মানে শুধুমাত্র গতিশক্তি। আর যে বি বিন্দু মানে বিস্তার বিন্দুতে তোমার ইপি ইজ ইকুয়ালস টু এমজিএইচ আর ই কে ইজ ইকুয়ালস টু 0। কারণ দেখো একটা সরল দোলক তুমি ছেড়ে দিলে জায়গা থেকে, এই শেষ বিন্দু থেকে তো মানে বেগ শূন্য হওয়ার পরে তো ব্যাক করে, বেগ যখন একবারে শূন্য তখনই তো ব্যাক। আর বেগ শূন্য মানে গতিশক্তি শূন্য, ই কে ইজ ইকুয়ালস টু 0, তার মানে ইজ ইকুয়ালস টু ইপি প্লাস ইকে। ইকে এর মান 0, সুতরাং ইজ ইকুয়ালস টু ইপি। এই দুইটা মাথায় রাখবা যে সাম্য বিন্দুতে বিভব শক্তি শূন্য, গতি শক্তিটাই মোট শক্তি। আর বিস্তার বিন্দুতে তোমার এটা কি বলে বিভব শক্তি হাইয়েস্ট, আর এই হাইয়েস্ট বলতে কি বিভব শক্তিটাই তোমার মেন মোট শক্তি।
এখন ধরো মেন লাইনে আসি, এখন তোমাকে বলে দিল এখানে একটা বিন্দু, এই বিন্দুতে কেমনে কি করবো, বলে দিল সি বিন্দু, আমি বলে দিল যে এই সি বিন্দু আছে, সব কিছু খালি করে। তোমাকে যদি এখন বইলা দেয় যে আচ্ছা ওটা ওটা তোমাকে এবার দিল এটা এই যে একটা, এই যে একটা, এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু। এবার তোমার বলে দিল এটার মাঝখানে সি একটা বিন্দু। এখন এই বিন্দুতে তোমার শক্তি সংরক্ষণশীলতার সূত্র মানে ই দেখাইতে বলছে, আর এটা বলে দিছে এল, এটা বলে দিছে তোমার থিটা অফ সি, এটা বলে দিছে তোমার থিটা অফ পি। এখন এইচ, তোমার এই এইচটা লাগবে। এই এইচ বাইর করতে পারলে তুমি mgh is equals to eb পেয়ে যাবা। এই জায়গায় তোমার v লাগবে, v বের করতে পারলে তুমি হাফ mv স্কয়ার is equals to e কে পেয়ে যাবা। আর এই দুটো যোগ করে দিলে তুমি সব মোট পেয়ে যাবা, তারপর কম্পেয়ার করতে পারবো এই দুটার সাথে। এখন প্রশ্ন হলো h কিভাবে বের করবা আর তুমি v কিভাবে বের করবা। h কিভাবে বের করবা দেখাই তোমার। ধরো এদিক থেকে একটা টান দিয়ে দাও, লাল কালি, ধরো এই জায়গা থেকে টান দিলাম, এই কোণটা কত, থিটা সি। এটা এই পুরোটা কিন্তু এল, আবার এটাও কিন্তু এল, এটা কিন্তু বড় ছোট হয় না। এই রশিটাই তো তোমার এইভাবে গিয়া এই জায়গায় আসছে, হ্যাঁ এই কোণ আছে, এটাও এল, এই জায়গা আমার হাতের দূরত্ব যা, এই জায়গাও তা, এটাও এল, এটাও এল। এখন কোন মতে তুমি যদি এই যে এতটুক কি হবে, এই ধরো এই যে এতটুক, এই যে এতটুক বের করতে পারো, তাইলে এই এল এর থেকে এতটুক বাদ দিয়ে দিলে তুমি এইচ এর মান পেয়ে যাবে। এখন ধরো এই থিটার সাপেক্ষে এটা হচ্ছে ভূমি আর এটা হচ্ছে লম্ব, আর ভূমি লম্ব রিলেটেড কোনটা আছে, কবরে ভূত অনেক কস। তাহলে কি আমরা জানি cos থিটা সি ইজ ইকুয়ালস টু কবরে ভূত অনেক ভূমি ডিভাইডেড বাই অতিভুজ, ভূমি ডিভাইডেড বাই অতিভুজ। এখানে ভূমি কোনটা, এটা, এই যে এটা, আর অতিভুজ কোনটা, এই যে এই বড়টা এল। তাহলে যদি আমার লাগবে কোনটা, ভূমি, ভূমি, তাহলে ভূমি যদি আনি, ভূমি ইজ ইকুয়ালস টু কি আসবে, cos থিটা সি ইনটু অতিভুজ কত এল। তার মানে কি পাইলাম আমরা, এতটুকের মান পাইলাম, এই যে এতটুক হচ্ছে তোমার এল cos থিটা সি। তাহলে এই পুরোটা থেকে এটা বাদ দিয়ে দিলে আমাদের এইচ এর মান বের হয়েছে, তাহলে এই ইপি পেয়ে গেছি আমরা। তাহলে ইপি ইজ ইকুয়ালস টু কত, যে এম জি, আলাদা দেখো এই পুরোটা হচ্ছে এল, এল মাইনাস এটা হচ্ছে এল cos থিটা সি, এল cos থিটা সি। এই যে আমাদের ইপি পেয়ে গেলাম। এখন এই ভি, ভি কিভাবে বের করব, একটা সূত্র শর্টকাট লিখে রাখো, যে ভি অফ এ বিন্দুতে ইজ ইকুয়ালস টু রুট ওভার 2g, রুট ওভার 2g কি জানেন, 2g l, তারপর cos থিটা অফ c মাইনাস, সরি cos থিটা আছে দুটো দেখে নি, cos থিটা অফ a মাইনাস cos থিটা অফ, যেখানে ছিল যেখানে আসছে, cos theta of a minus cos theta of c, আর v of p is equals to root over 2gl cos theta b divided minus cos theta c, আর v of c is equals to root over, আচ্ছা দেখা যায় না পেতে পারি, আর ধরো v of c is equals to root over 2gl cos theta c minus cos theta c। মনে রাখবা সূত্রটা কিরকম, কলম বলা এত বাজে, সূত্রগুলো হচ্ছে তোমার এটা হচ্ছে যেখান থেকে কি না, আচ্ছা এটা হচ্ছে তোমার যেখানে ছিল, যেখানে ছিল,
আর এই পাশেরটা হচ্ছে যেখানে ব্যাক করছে, যেখানে আসলো। এখন দেখো ফার্স্টে দেখো, এবার সূত্র পড়ে দেখো, তোমাকে বলছে এ বিন্দুতে বেগ কত, √2gl, এটা মুখস্থ, cos থিটা অফ a মাইনাস cos থিটা অফ c, মানে এখানে ছিল কই, না সি না, এটা তো আমি ইকুয়াল লিখছি, এটা সূত্র মতো মিলিয়ে দিই, বি এটা সি, ধরো সি। আচ্ছা, এই এটা ছিল কোথায়, সি বিন্দুতে, আসছে কোথায়, এ বিন্দুতে, তাইলে যেখানে ছিল সেটারে বাদ দিবা যেখানে আসছে, cos থিটা a মাইনাস cos থিটা c। আবার ধরো এই বি বিন্দুতে বেগ কত, √2gl cos থিটা b মাইনাস cos থিটা c, cos থিটা c থেকে আসছে cos থিটা b তে, তাহলে cos থিটা b মাইনাস cos থিটা c। আবার সি বিন্দুতেই আছে, এখান থেকে এখানে বেগ কত, সর্বনিম্ন উচ্চতায় বেগ জ্ঞায় হয়ে যাবে 0, দেখতেই পারতেছো cos থিটা মানে cos থিটা c মাইনাস cos থিটা c মানে 0, 0 যা দেয় কিন্তু 0 হয়ে যাবে, এই উচ্চতায় কোনো বেগ নাই। তাহলে এই সূত্র দিয়ে তুমি এই v এর মান বের করতে পারবা, v এর মান বের করে হাফ mv স্কয়ার দিয়ে সূত্র শেষ করে দিবা। তারপর আর কি আছে, ইটের স্তূপ, আর একটা আছে তোমার ইটের স্তূপ নির্ণয়। ধরো বলে তোমার একসাথে এরকম ইট আছে, এটারে খাড়া করে এরকম বড় ইটের স্তূপ এরকম এখান থেকে এখানে করব, কিন্তু কাজ কত, এটা মনে রাখবো, w mgh n into n minus 1 divided by 2। এটা না, ধরো একটু খেয়াল চিন্তি, mg n into n minus 2। আর এই সিঙ্গেল থাকলে তোমরা এই h এর মানটা বের করতে পারো না। দেখো ধরো এই জায়গায় এটা একটু দেখা দেয়, এই জায়গাটা এটা হচ্ছে d, হ্যাঁ, আর এটা হচ্ছে x, এটার মধ্যবিন্দু ধরবা, এখান থেকে ধরো এটা খাড়া করছো, হ্যাঁ, এই জায়গা। এখন তোমাকে এই এই h এর মানটা কিভাবে বের করো, মানে এই ধরো এই যেটা হচ্ছে না, এটা দেখা আচ্ছা, আরেকটা আছে, ধরো একটা রাইফেলের বেগ, অথবা কোন একটা রাইফেল কে সংখ্যক তক্তা যদি ভেদ করতে পারে, তারপর রাইফেলের বেগ যদি তুমি n গুণ করে দাও, তাহলে আর কত সংখ্যক তক্তা ভেদ করতে পারবে, n স্কয়ার ইনটু k। ধরো একটা রাইফেল, এই ধরো একটা তক্তা, এই তক্তা ভেদ করতে পারে কে সংখ্যক, এটা বেগ করে বেরিয়েছে, কে সংখ্যক তক্তা ভেদ করতে পারে, n তুমি এটার বেগ n গুণ করে দিছো, n দ্বারা গুণ, তাহলে এটা কি হবে, আর কয়টা তক্তা ভেদ করতে পারবে, n স্কয়ার ইনটু k। এই কয়েকটা তক্তা ভেদ করতে কি ফর্মুলা, তক্তা ভেদ করতে পারবে।